ওয়াও, তারেক রহমান এইটা কি করলেন? এমন একটি কাজ এবার তারেক রহমান করেছেন যার প্রশংসা না করে আসলে এই মুহূর্তে আমি পারছি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও একটি চমৎকার উদ্যোগ, জনগণের কথা মাথায় রেখে প্রথম দিনেই দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। বাহ, চমৎকার তারেক রহমান সাহেব। এমন পরিবর্তনই তো বাংলাদেশের মানুষ দেখতে চায়। নতুন রাষ্ট্রপতি গঠনের আইনি নোটিশ, সাবেক রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি গঠনের আইনি নোটিশ দেওয়া হয়েছে। জামায়াতের সফলতা বিএনপিকে অবাক করে দিয়েছে। সরকারি দল বিএনপি তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে জামায়াতের সফলতা দেখে। ভাই ব্রাদার, জামায়াত ইসলামী হেরে গিয়েছে, কিন্তু এই হারের পেছনেও সফলতা রয়েছে। মব, আরে বাবা, জুলাইতে পোলাপান যা করছে মব, 32 ভাঙা মব, প্রথম আলোরে জয় বাংলা করা মব, এগুলি হলো মব। আর ওনারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি, মানুষের রেপ করে মারা ফেলবে, এগুলো হচ্ছে গিয়ে জাস্টিস। ওনারা এমনি দেশ চালাইতে। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এখন দাঁড়িয়ে আছেন আগুনের একটি লেলিহার উপরে। ভারতকে হাত করে, ডিপ স্টেটকে হাত করে, সেনাবাহিনীকে হাত করে দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। এখন তারা যেভাবে নাচাচ্ছেন এভাবেই নাচছেন। এখন নিজের থেকে নাচার কোনো সুযোগ ওনার নাই। সবাই কইতেছে কার ফাঁসা কার টেবিলে। এখন তো খেলা কোন লেভেলে খেলে দিল জামাত। আমি এটা মানি না, মানবো না। জামাত শিবির এই কাজ করতে পারে না। বিজয়ের মালা গেছে তারেক রহমানের গলায়, এখন দেখি দে তারা মালা তো পরে নাই, যেন মনে করেন ফাঁসির মালা গলায় লয়ে পড়লো। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আজকের এই ভিডিওটি কোন বিষয় নিয়ে দেখাতে চলেছে ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে ভয়ঙ্কর তথ্যগুলো থাকবে। তার মধ্যে অন্যতম তথ্যটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কর এক খেলা দেখিয়ে দিয়েছেন। অপরদিকে বাংলাদেশে কে বা কারা এরকম পরিকল্পনা সাজিয়েছে এবং কে বা কারা এই বাংলাদেশকে ধ্বংস করতে যাচ্ছে সেই বিষয়টি উন্মোচন করে দিয়েছে মালেক আফসারী সাহেব। বিএনপিকে একেবারে নাকানি চুবানি খেয়ে দিয়েছে। আজকের এই ভিডিওটি জামাতের পক্ষে হতে চলেছে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতকে নিয়ে এই কেমন ভয়ঙ্কর ঘোষণা দিয়ে দিয়েছে সেই বিষয়টি দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে পারবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন, সেই সাথে জামায়াত ইসলামকে পছন্দ করেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এটা দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামাতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দর্শক, আপনারা জানেন নির্বাচনে কারচুপি হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে কারা? বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, একটা নেক্সাস। এর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার্ড ফলাফল পাল্টে সঠিক ফলাফল বের করা, এটার নজির খুব কম। তবে দু একটা ঘটনা আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর পর, 2.5 বছর পর, এমনকি 5 বছর পর হলেও সঠিক ফলাফল কোর্টের রায়ের মাধ্যমে এসেছে। তো জামাত এখন সেই পথে হাঁটছে। আপনারা জানেন যে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটা আসনে। এটা একদম ওপেন সিক্রেট বিষয় যে কিভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, বিএনপি প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, অল্প ব্যবধানে জামাত প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এবং জামাত এক্ষেত্রে অনেকটা অসহায় ছিল, প্রতিবাদ করার সুযোগ ছিল না। কারণ এমন সময় ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে সময় জামাতের সামনে ডিপ স্টেট, পিছনে ভারত, যুক্তরাষ্ট্র, ডানে মিডিয়া, বামে অশুভ শক্তি, কিছু করার ছিল না। এবং তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে, কোনো আপত্তি জানানোর সুযোগ তারা রাখেনি। কিন্তু জামাত দমে যাওয়ার পাত্র নয়। বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছে, আর আইনি লড়াই জামাত চালিয়ে যাচ্ছে। কোর্টে মামলা করেছে জামাত, যার ফল 3 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ এটা কোর্ট দিয়েছে। এর মানে কি? এর মানে তারা ওইখানে হাইকোর্টের তত্ত্বাবধানে ওইটা নতুনভাবে আবার গণনা হবে এবং কোথায় কি ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটা পর্যালোচনা হবে। এবং যদি মনে করা হয় যে না, এমন কারচুপি হয়েছে যার ফলে রেজাল্টের উপর, ফলাফলের উপর প্রভাব পড়েছে, বিজয়ীকে পরাজিত করে দেওয়া হয়েছে, তাহলে এটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর যদি সামান্য কারচুপির প্রমাণ পাওয়া যায় যে না, যতটুকু কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে তাতে ফলাফল পরিবর্তন হতো না, হয়তো ভোটের পরিমাণ কম বেশি হতো কিছুটা, তাহলে হয়তো ছোট সিদ্ধান্ত আসবে। তো এক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তের উপর ভরসা রাখা যায়, আশা রাখা যায়
কারণ হাইকোর্টে নির্বাচন কমিশনের মতো রাতারাতি জালিয়াতি করে একটা রায় দিয়ে দিবে গণনা করে, এটা হওয়া সম্ভব নয়। ওখানে শিশির মনিরা আছে, তাদেরকে বোকা বানানো, তাদেরকে ধোয়ার মধ্যে রাখা কিছুতেই সম্ভব নয়। অতএব এটা একটা সুখবর বটে। আর হাইকোর্টের এই হেফাজতে নেওয়ার নির্দেশ, ব্যালট পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, রেজাল্ট শিট, এর মাধ্যমে প্রমাণিত হয় যে কারচুপি হয়েছে। হাইকোর্ট প্রাথমিক প্রমাণ পেয়েছে। প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, আই রিপিট, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া সমস্ত কাগজপত্র, ব্যালট পেপার, সিল, এগুলো হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিতে পারে না। প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে ইঞ্জিনিয়ারিং এর, আই রিপিট, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ হাইকোর্ট পেয়েছে বলেই এই নির্দেশ দিয়েছে। এরপরে পরবর্তী কাজের দিকে প্রসিড করবে কোর্ট। যেহেতু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, এতে আমরা ধারণা করতে পারি যে রেজাল্ট পরিবর্তন হতে পারে, ফলাফল পাল্টে জামাতের প্রার্থীরা বিজয় লাভ করতে পারে, সম্ভাবনা রয়েছে। ঢাকা 7-এ, ঢাকা 6 এবং গাইবান্ধা 4-এ যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর প্রাথমিক প্রমাণ যেহেতু পাওয়া গেছে, বাকি প্রমাণ পাওয়া যায় বলে আমরা আশা করি। নরসিংদীর যে ধর্ষণের ঘটনাটি হয়েছে, এটির যারা দায়ী, যে কয়েকজন দায়ী, এবং ইনক্লুডিং বিএনপির সেখানকার স্থানীয় যে ইউনিয়ন বিএনপি সহসভাপতি, যিনি সরাসরি এই ধর্ষণের সাথে সম্পৃক্ত, আমি মনে করি যে তিনি ধর্ষণ করেনি, কিন্তু তার কারণে মেয়েটির পরিবার এবং মেয়েটিকে হত্যা করা হয়েছে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি মানে দৃশ্যমান শাস্তি তাকে যদি না দেওয়া হয়, তাহলে তারেক রহমানের এই নতুন দিনের শুরু, বিকল্প দিনের শুরু, তার যে উদাহরণ করতে যাচ্ছেন তিনি, তার নেতৃত্ব যে প্রতিনিয়ত তিনি যেভাবে নতুন উদাহরণ তৈরি করছেন, তার চলন বলনে, তার কথাবার্তায়, তার শপথ, তার জনগণকে আশ্বাস দেওয়া, এটি অনেকটাই বৃথা যাবে। জনাব তারেক রহমানকে বলছি এবং বিএনপির যারা দায়িত্বশীল তাদেরকে বলছি, এই নরসিংদীর মাধবদীতে যে 15 বছরের কিশোরীকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে, আজ থেকে 15 দিন আগে এই ধর্ষণ করা হয়েছে। 15 দিন আগে, গত 15 দিন বিএনপির সেখানকার ইউনিয়ন সহসভাপতির কাছে এই মেয়েটির বাবা কতটা অসহায় গত 15 দিন ধরে ঘুরছিলেন, যে এই মেয়েটির যারা ধর্ষণ করেছে তাদের জন্য বিচার হয়। কতটা অসহায় বাবা, ঠিকমতো পুলিশের কাছেও যেতে পারেনি, জানে না কিভাবে যেতে হয়। কতটা অসহায়ত্ব নিয়ে স্থানীয় মুরব্বী যারা রয়েছে, রাজনৈতিকভাবে যারা এখন বর্তমানে পাওয়ারফুল, তাদের কাছে গেছে। দেখেন কতটা নৃশংস হতে পারে সেই ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এই যারা ধর্ষক রয়েছে, যারা ধর্ষকে যে নুরাকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি, নুরা সহকারে যে কয়েকজন ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে বিচার নিয়ে গেছে, এবং এই ইউনিয়ন বিএনপির নেতা গত 15 দিন তাদেরকে ঘুরিয়েছে। এই পরিবারকে শেষ পর্যন্ত ওই ধর্ষকদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই পরিবারকে এই অঞ্চল থেকে, চিন্তা করুন, এই অঞ্চল থেকে তাদেরকে চলে যেতে বলেছে, তাদের বাসস্থান থেকে চলে যেতে বলেছে, যেখানে এই কিশোরীকে ধর্ষণের বিষয়ে সে পদক্ষেপ নেওয়ার কথা ছিল এবং অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াবার কথা ছিল। তা না করে অপরাধীদের কাছ থেকে পয়সা খেয়ে যে মেয়েটি ধর্ষিত হয়েছে সে মেয়েটিকে এবং তার পরিবারকে এই অঞ্চল থেকে চলে যেতে বলেছে এই নেতা। এবং তাই করতে গেছে, দেখুন, তাই করতে গেছে এই মেয়ের বাবা মেয়েকে নিয়ে যখন চলে যাচ্ছিল এই অঞ্চল থেকে চলে যাচ্ছিল, মেয়েটাকে এই অঞ্চল থেকে নিয়ে তার আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছিল রাতের বেলায়। এই পথিমধ্যেই মানে এই রাস্তাতেই নুরা যে ধর্ষক, তারা কয়েকজন সহকারে মেয়েদের পথ রোধ করে, মেয়ের বাবার পথ রোধ করে, সেখান থেকে মেয়েকে নিয়ে যায়, মেয়েকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে যায়। এবং সেই মেয়েকে সারা রাত তার বাবা পায়নি, তার পরিবার খুঁজে পায়নি তাকে, তার পরিবার তাকে খুঁজে না পেয়ে পরদিন তাকে ক্ষেতের মধ্যে, সর্ষে ক্ষেতে তাকে পায়, এবং সেখানে মৃত্যু অবস্থায়। মেয়েটাকে আর জীবিত পায়নি তার বাবা এবং তার পরিবার। মেয়েটিকে মেরে ফেলছে। 15 দিন আগেও ধর্ষণ করেছিল, যেদিন বাবার হাত থেকে মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে জোর করে, সেদিন রাতও তাকে কয়েকজনে মিলে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। এটা কি হতে পারে? দেখুন, আমরা গত 15 বছর লড়াই করেছি, এই বিএনপি লড়াই করেছে, এই বিএনপি কত ধরনের অত্যাচার সয়েছে। বিএনপির যারা বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতা, ছাত্রদলের নেতারা সরাসরি বুকে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, পুলিশের গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, কত কষ্ট করেছে। আর সেই দল আজকে ক্ষমতায়, সেই দলের নেতা যিনি শীর্ষ নেতা, তিনি জীবন দিয়েছেন, তার পরিবারের অনেক সদস্য জীবন দিয়েছে। এখন যিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, তিনি কতটা কষ্ট, কতটা নির্যাতন সহ্য করে দীর্ঘ যুগেরও বেশি বিদেশের থেকে এখন এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তার এই শুরুতেই এমন একটি মর্মান্তিক ঘটনা আসলেই আমাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে। আমাদেরকে যে নুরাকে ধরা মানেই সবকিছু নয়, এমন সাহস কেন পেল
এমন সাহস, ধর্ষণের সাহস কেন পেল সেই নুরারা? আর সবচেয়ে বড় অপরাধী যেই দল ক্ষমতায়, সে দলের যে নেতা, ইউনিয়নের সভাপতি, একটা ভালো পর্যায়ের নেতা, এই ভদ্রলোক, এই কুলাঙ্গার, এই নেতা, সে কিভাবে একটা ধর্ষিতা মেয়ের বিচারের নামে তার ধর্ষকদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এবং ধর্ষিতাকে তার ঘর থেকে চলে যেতে বাধ্য করেছে। তাকে তো সবচেয়ে বড় শাস্তি দেওয়া উচিত, তাকে সবচেয়ে বড় শাস্তি দিতে হবে জনাব তারেক রহমান। আপনাকে অবশ্যই এসব ব্যাপারে কোনো ছাড় দিলে আপনার আবারও আপনার দলের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। আপনার ভবিষ্যৎ বরাবর আগের মতো যারা আপনার নেতাকর্মীরা যারা বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়ে আপনাকে দোষী বানিয়েছে, আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য তারাই মুখ্য ভূমিকা পালন করেছেন, আবারও এই জাতীয় মানুষগুলি আপনাকে যদি এই ধরনের মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আপনি শক্ত যদি না হন, আবারও এই দেশটা অন্ধকারের দিকে চলে যাবে। নতুন রাষ্ট্রপতি গঠনের আইনি নোটিশ, সাবেক রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি গঠনের আইনি নোটিশ দেওয়া হয়েছে। তারেক রহমান সরকারে নতুন রাষ্ট্রপতি কে হবেন? ভাই ব্রাদার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি ক্ষমতার চেয়ারে আছেন, বিএনপি সরকার গঠন করেছেন। তাদের সরকারে নতুন রাষ্ট্রপতি কে হবেন? আলোচনার কেন্দ্রবিন্দুতে কার নাম রয়েছে আমরা সেই বিষয়ে কথা বলবো। আপনারা নিউজের পাতায় দেখতে পাচ্ছেন চ্যানেল 24, যেখানে বলা হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তোবা রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন, অনেকের ধারণা ছিল এমন, কিন্তু সেই ধারণা আজকে ভুল হয়ে গেল। নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে। কার নাম আসছে আমরা সেই বিষয়ে একটু কথা বলবো। আপনারা যারা আছেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন, মতামত দিবেন। রাষ্ট্রপতির আসনে কে বসতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের রাষ্ট্রপতি কে হবেন? আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা একটু দেখি। মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। ফলে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে। আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। নোটিশে আরো উল্লেখ করা হয়, 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভাইরে ভাই, আলোচনা অন্য লেভেলে চলে গেছে। আপনারা দেখেছেন জুলাইকে কেন্দ্র করে, জুলাইয়ের পর সরকার গঠনকে কেন্দ্র করে ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় এবং জুলাই আন্দোলনরত যে সকল নেতা রয়েছে, যারা আমরা দেখেছি অনেকে আহত হয়েছে, জুলাই যোদ্ধা রয়েছে, এই টপিকে আমরা দেখেছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে কথা বলতে। এখন এই কথাগুলোর মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি কিছু ভুল খুঁজে পেয়েছেন। তার মতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব তিনি এমন কিছু মন্তব্য করেছেন বা এমন কিছু কথা বলেছেন যেটা জুলাইকে অসম্মান করে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার তিনি এই কথাটা বলছেন তার সেই নোটিশে। যেহেতু জুলাইকে অসম্মান করা হয়েছে, রাষ্ট্রের গোপন কথা, গোপন বিষয় তুলে আনা হয়েছে, ফাঁস করে দেওয়া হয়েছে, সেই কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। এখন দেখা যাক রাষ্ট্রপতির আসনে কে আসেন, কার নাম আসে, আর এই আইনি নোটিশের কতটুক সত্যতা সামনে আসে সেটাও দেখার বিষয়। আইনি নোটিশ এসেছে, এখন সেই আইনেরও তো আইন থাকে। হ্যাঁ, আমরা সর্বশেষ দেখব রাষ্ট্রপতি হিসাবে কে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ আজ তিনি একটি প্রোগ্রামে গিয়ে বলেছেন তিনি জনগণের উপরে আবার ট্যাক্স বাড়াতে চান, ট্যাক্সের বোঝা তিনি জনগণের মাথার উপরে চাপিয়ে দিতে চান। অর্থাৎ যা আছে এতে হচ্ছে না, হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে যে এইটা দিয়ে পেট ভরবে না, এখন জনগণের পকেট কাটতে হবে। আমরা এই গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর আহসানিস মনসুর, তাকে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে মব ক্রিয়েট করে। সরকার একদিকে বলেছে আর কোনো মব আমরা সহ্য করব না, ঠিক তারপর পরই দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বিএনপি সমর্থিত যে সমস্ত অফিসারেরা আছে এবং নেতাকর্মীরা আছে, তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে মব ক্রিয়েট করে আহসানিস মনসুরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করেছে। পরবর্তীতে জনাব মুস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আহসানিস মনসুর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব এমন সময় নিয়েছিলেন যে সময়ে
বাংলাদেশের অর্থনীতিটা এমন নাজুক একটা অবস্থার ভিতরে ছিল, এত নড়বড়ে অবস্থায় ছিল যে রাষ্ট্র কোলাপস হয়ে যাচ্ছিল, ধরে রাখা সম্ভব হচ্ছিল না। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করা হয়েছিল বিদেশে। সেই সময় এসে আহসান এইস মনসুর হাল ধরেছিলেন এবং তিনি সমস্ত ব্যাংকগুলোকে, বিশেষ করে যে 5টি ইসলামিক ব্যাংক, এই ধারার ব্যাংকগুলোকে তিনি আর্থিক প্রণোদনা দিয়ে তিনি টিকিয়ে রেখেছিলেন। অন্যান্য ব্যাংকগুলোকেও তিনি আর্থিক প্রণোদনা দিয়ে টিকিয়ে রেখেছিলেন এবং প্রায় 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুটপাট হয়ে গিয়েছিল। এই টাকার বেশ কিছু অংশ ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। লুটেরাদের, ব্যাংক খেকোদের, ব্যাংক লুটপাটকারীদের, ব্যাংক ধ্বংসকারীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছিলেন, সবেমাত্র শুরু করেছিলেন। সেই সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সরিয়ে দিয়ে যাকে আনা হয়েছে, মোস্তাকুর রহমান, এইখানে শোনা যাচ্ছে 2 জনের নাম ছিল, একজন হচ্ছে জুনায়েদ আহমেদ আর দ্বিতীয়জন হচ্ছে মোস্তাকুর রহমান। জুনায়েদ আহমেদের যে বায়োডাটাটা পড়লাম, তিনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতেন তাহলে এটা বিরাট কিছু হতে পারত। তার সমস্ত পিএইচডি গুলো বিদেশি বিশ্ববিদ্যালয়ে, এত মেধাবী তিনি, এবং অর্থনীতির উপরে তার যে কাজ এটা অসামান্য, এটা বলে শেষ করা যাবে না, আপনারা একটু পারলে পড়ে নিন। অপরদিকে যাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই, তিনি কাজ করুন। 89 কোটি টাকা ঋণ খেলাপি আছে তার, এবং তিনি একজন ব্যবসায়ী। নারায়ণগঞ্জের হেরা সোয়েটার্সের তিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যবসায়ীকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হলো, এবং যার নামে 89 কোটি টাকা ঋণ খেলাপির বিষয় রয়েছে। তো এরকম যদি হয় তাহলে তিনি গভর্নর হিসেবে এসে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের যে কালচার, এসে তিনি কি করবেন? নিজেরটা তো ভালো করে বুঝবেন তিনি। আমরা বুঝতে পারছি না বিএনপি এই ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছে। তাদের যে 213 জন এমপি হয়ে আসছে, এর ভিতরে 59% এমপি তারা ঋণ খেলাপি, এবং হাজার হাজার কোটি টাকা তারা ঋণ খেলাপি। এখন যারা এমপি হয়েছে, বলুন তো এই লোকগুলো কি আর জীবনে ওই ব্যাংকগুলোতে ওই টাকা ফেরত দেবে? তো এইটা তারা জানে। এর মধ্যেই আরেকটা ঘটনা যেটা ঘটেছে, এই নতুন গভর্নর আসার সাথে সাথেই বিএনপির যিনি এমপি হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, বন মন্ত্রী, তিনি হচ্ছেন ন্যাশনাল ব্যাংকের মালিক। এই ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে, শুরু করেছেন এসেই। এগুলো তো অশনি সংকেত। আমরা জানি না বিএনপি কেন ঋণ খিলাপিদের, বাংলাদেশের, আমরা জানি না বিএনপি কেন ঋণ খিলাপিদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এখন এই ঋণ খিলাপিগুলো যারা এমপি হয়েছে, তারা কি এই টাকা, জনগণের এই যে হাজার হাজার কোটি টাকা, আর কোনোদিন ফেরত দেবে? এদেশের জনগণ খেয়ে না খেয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্তকে পানি করে তারা ইনকাম করে, সেই ইনকাম পেটে না দিয়ে অল্প 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 করে সঞ্চয় করে করে তারা ব্যাংকে জমা রাখে। আর সেই টাকাগুলো তারা ঋণের নামে নিয়ে আর ফেরত না দিয়ে তারা ক্ষমতার মালিক হয়ে যাচ্ছে। তো ক্ষমতার মালিক হয়ে যাওয়া মানে তো তারা এই টাকা ফেরত দিবে না, কোনোদিন আর ফেরত দিবে না। রিশিডিউলের পর রিশিডিউল, রিশিডিউলের পরে রিশিডিউল, শুধু রিশিডিউলই হতে থাকবে সারা জীবন। 5%, 10%, 20% এই ডাউন পেমেন্ট দিয়ে দিয়ে শুধু রিশিডিউল করবে, কোনোদিন আর এই টাকা তারা ফেরত দিবে না। শেখ হাসিনা এই রাষ্ট্রটাকে যে অবস্থায় রেখে গেছে, সেইখানে প্রয়োজন ছিল যে ধরনের বুদ্ধিমত্তা, যে ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান, যে ধরনের কর্মপন্থা, সেইগুলো না নিয়ে আমরা দেখছি বিএনপি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের এই অর্থনীতিকে শক্তিশালী করতে হলে, আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে হলে যে ধরনের প্ল্যান পরিকল্পনা দরকার, যে ধরনের কর্মপন্থা দরকার, এখানে যদি একটু ব্যত্যয় ঘটে, সামান্য একটু ব্যত্যয় ঘটলে মুখের হাসি কায়দা নিল, মুখের হাসি কায়দা নিল, মন টন একদম খারাপ হয়ে গেছে জানেন। কারণ নসুন্দির এই ঘটনাটা মেনে নিতে কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। এখানে দেখেন একটা বিরাট বড় যুক্তি আছে। এই নসুন্দিতে দাঁড়ায়া এমন কথা বলা হয়েছিল যে দেশে পাপ বাইরে গেছে, অত্যাচার বাইরে গেছে, জুলুম বাইরে গেছে, যার জন্য ভূমিকম্প হয়েছে। বলছে না ভাই ব্রাদার যে আপনারা জানেন না কেন এখানে ভূমিকম্প হয়েছিল, এভাবে বলছে না। এবং ইঙ্গিত দিছিল যে গত সরকারের আমলে যারা ছিল সবাইকে ইঙ্গিত দিছে যে তারা পাপী ছিল, তাদের পাপের কারণে এই ভূমিকম্প। আজকে দেখেন নসুন্দির পাপের কারণে বাংলাদেশে আবার ভূমিকম্প। হ্যাঁ, বার্মাতে হয়েছে, ওইখান থেকে এই কম্পনটা বাংলাদেশেও অনেকে ফিল করছে, আমি টের পাই নাই। যাই হোক, ভূমিকম্প হয়ে গেছে। কেন ভূমিকম্পটা হয়েছে এখন আমরা আসেন একটু মিলায় দেখার চেষ্টা করি। এই যে নসুন্দিতে দাঁড়ায় বলছিল পাপের কারণে ভূমিকম্প হয়, তাহলে নসুন্দির মধ্যেই এমন একটা পাপ হইলো যে পাপের কারণে আজকে ভূমিকম্প হয়েছে। এটাই তো লজিক। এত বড় নিষ্ঠুর কাজ আমার মনে হয় আমি 2, 4, 5 বছরে আর চোখে পড়ে নাই। 5 জনে মিলা একটা 15 বছরের মেয়েকে, আহারে মানুষ, রোজার মাস, সংযমের মাসে, অন্য মাসে কি হবে একবার কল্পনা করেন তো। দেখেন গরিব মানুষের কিভাবে বিচার হয়।
গেল কার কাছে? মেম্বারের কাছে। আর কই যাইবো বুঝছেন না, থানায় সরাসরি গেলে তো আবার মেম্বার পরে ধরে কানে ধরে জিগাইবে, বাট আমারে না জিগাইয়া ঘোড়া ডিঙ্গায়া ঘাস খাস, ওই জন্য আরেকটা বিপদ না, যার জন্য মেম্বারের কাছে যাইতে হয়। গ্রামের মানুষ ওই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে আগে যায়। সরাসরি থানায় গেলে বিপদ, কোনো হেল্প পাবে না তো। কারণ কি, ওই থানা থেকে তো ওই চেয়ারম্যান মেম্বারে ফোন দিবে যে এরকম একটা মামলা আছে, ব্যাপার কি, কাদের লোক, ঘটনা কি, জানতে চাইবে। তো এইভাবেই তো সিস্টেমটা চলতেছে আমাদের দেশে। দেখেন, এই লোক থানার কাছে গেল না, পুলিশের পরামর্শ নিল না, আইনের সাহায্য নিল না, নিজেই বিচার করলো। কারণ ওই যে নুরা গ্যাং যারা রেপ করছে, হ্যাঁ ভাই, গ্যাং রেপ হয়েছে তো, এটা যারা রেপ করছে তারা তো তাদেরই দলের লোক, কাছের লোক, ভাগনা ভাতিজা, আপন লোক। নির্বাচনের সময় বহু পরিশ্রম করছে, এখন ওরা ওই হানিমুন পিরিয়ড মনে কইরা এই কাজ করছে। এখন কি করবে বলেন? ধামাচাপা দেওয়ার জন্য টাকা পয়সার লেনদেন হয়েছে, ধমক দিছে, বাড়িতে পাঠায় দিছে। আবার বিচারের রায়ের মধ্যে দেখেন কত নিষ্ঠুর মানুষ, যার উপরে জুলুম হইলো তাদেরকে বললো তোমরা আর এই এলাকায় থাকতে পারবে না, অন্য এলাকায় চলে যাও। ওনারা এখানে ভাড়া থাকতো, কিন্তু যারা রেপ করলো তারা তাদের ঘরে ঘুমাইতে পারবে আরামে, তারা এলাকায় থাকতে পারবে, এরকম একটা রায় দিল। এবং ওই বাপকে বইলা দিল তোমার মেয়েকে আর বাসায় রাখো না, তার খালার বাসায় পাঠিয়ে দিও, নাহলে এরকম ঘটনা আবার ঘটতে পারে। ভয় দেখাইছে। ওই লোক আবার দেখেন কতটা বেকুব, মানে তার বাপটা সৎ বাপ, সে সারাদিন গেল, দিনের বেলায় না যায় সন্ধ্যার আগে ওই মেয়েটিকে নিয়ে, মেয়েটির নাম আমেনা, হ্যাঁ আমেনা, তাকে নিয়ে রওনা দিছে। ওই নুরার গ্যাং সন্ধ্যার সময় আবার পথে তাদেরকে বাধা দিল, আটকাইলো, ছুরি ধরলো, তারপরে মেয়েটিকে নিয়ে চইলা গেল। লোকটা আবার দৌড়াইলো তার বউকে, ছেলেকে নিয়ে আবার মেম্বারের কাছে, সারা রাত খোঁজাখুঁজি, সকালবেলায় সর্ষা খেতে মেয়েটির লাশ পাওয়া গেল। আসামি ধরা পড়ছে কয়েকজন, 4-5 জন ধরা পড়ছে। কিন্তু ঘটনাটা ভাইরাল হওয়ার পর সবাই সামনে আসছে। এই রেপটা কিন্তু আরেকবার হয়েছে। এই মেয়েটা একা একা সন্ধ্যা বাসায় ফিরতেছিল, তাকে ধইরা নিয়ে রেপ করছে। তারপরে আবার এই সেকেন্ড টাইম বাপের কাছ থেকে কাইরা নিয়ে রেপ কইরা মাইরা ফেলাইছে। কত বড় নিষ্ঠুর ঘটনা! এই নিষ্ঠুর ঘটনার জন্য, এত বড় পাপের জন্য ভূমিকম্প তো হইতেই পারে, তাই না? লজিক আছে কথার মধ্যে। কিন্তু সময়টা কাদের হাতে? সময়টা তো ওনাদের হাতে, যারা বলছিল পাপের কারণে এই দেশে ভূমিকম্প হয়। তার মানে ওনারা তো পাপটা রুইখা দিবে। এখন পাপটা যদি না রুইখা দিতে পারে, এই ভূমিকম্প যদি আবার হয়, চরম আকার ধারণ করে, তাহলে তো পুরো বাংলাদেশই শেষ হয়ে যাবে ভাই। পুরানা যত বিল্ডিং আছে সব পইরা যায়, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে। তার মানে কি জানেন? এই মুহূর্তে পাপ কমাইতে হবে, পাপ বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ হবে কি? না ভাই, হবে না। সিস্টেমের কারণে হবে না। আপনাদের মনে আছে আসিয়ার কথা? নামটা কি আমি ঠিক বললাম জানি না, মনে নাই। মনে হয় আসিয়া, ওই যে তার শ্বশুর রেপ করছিল, বোনের সাথে দেখা করতে গেছিল, মেয়েটা ব্লেড দিয়া ছিঁড়ে ফেলছিল, মনে নাই? তখন আসিফ নজরুল সাহেব আইসা সামনে বলছিল আপনারা চিন্তা করেন না, 3 মাস সময় নিছিল, 3 মাসের মধ্যে বিচার কইরা দেখাই দিবে। 3 মাস 6 মাস চলে গেছে। আমরা কি জানি ওই শ্বশুরের কি অবস্থা? এখন ফাঁসি হয়ে গেছে, না সেলের মধ্যে আছে, না বাইরে আছে, কোথায় আছে আমরা জানি না। কারণ পত্রপত্রিকা এইসব নিউজ হয় না। কোন নিউজটা হয় জানেন? যখন ঘটনা ঘটে। এখন এই তাজা তাজা খবরটা ছড়াই দিতে পারলে মানুষ দেখবে, ভিউ হবে। আর ওইটা যখন আদালতে চলে যাবে, বিচারে চলে যাবে, কোন দিন রায় হবে না হবে ওই খোঁজ খবর নেওয়ার সময় আছে নাকি আমাদের দেশের সাংবাদিকের? নাই। আর ওই ঘটনা কোনো আলোচনায় আসবে না, পত্রিকার সেকেন্ড পাতায়, লাস্ট পাতায় লেখা হবে। কারণ কি জানেন? প্রতিদিনই তো নতুন নতুন ঘটনা ঘটতেছে, তাদের দোষ দেওয়া লাভ নাই। প্রতিদিনই এমন এমন ঘটনা ঘটতেছে, ওই পুরনো ঘটনার ইতিহাস আর কেউ মনে রাখতে পারতেছি না। আমরা আসিয়ার কথা ভুলে গেছি। এই যে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটাও কিন্তু ভুলে যাব। হ্যাঁ ভাই, সেটাও ভুলে যাব। কারণ এই আদালতে যাওয়ার পর এখানে আইনের ফাঁক টাক দিয়া দেখবেন একদিন এরও বাইরে হয়ে যাবে। আমরা কেউ জানুম না, টেরও পাবো না। ঠিক যেমন ভাবে টের পাচ্ছে না জালিমরা, যারা জুলুম করতেছে। কারণ তারা তো দেখতেছে, দৌড় খালি ধরার সময় তো দেখি, তারপরে জেলে যায়। আর জেলে খোঁজ খবর নিয়ে দেখছে বাইরের থেকে ওইখানেই ভালো থাকা যায়, যদি মাল পানি থাকে। হ্যাঁ ভাই, দল তো সাপ্লাই দেয়, তার দলের কর্মী আটকা পড়ছে জেলে, ওই নেতারা টাকা সাপ্লাই দেয়, ওই টাকা দিয়ে ওইখানে রাজত্ব করে। তার মানে তারা দেখছে যে যদি ধরাও পড়ি আকাম কইরা ওই জেলে নিয়ে যাইবো, জেলে গেলে ওইখানে টাকা পয়সা দিয়ে কিছুদিন থাকুন ভালো, আবার বাইরে চলে আসুন, আইসা আবার ওই আকামটা করুন। আপনাদের মনে আছে ওই যে আমাদের হাদিকে কারা মারলো? আমাদের হাদিকে কে মারলো? ওই ছেলেটাও কিন্তু ভাই অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল, ওর কিন্তু জেল হয়ে গেছিল বহুদিনের। কিন্তু ওই যে আইনের ফাঁক দিয়ে আবার বাইর কইরা দিছে। কি করতে পারবেন? আর বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মাফিয়ারা তারে কিনা নিছে বিরাট অঙ্কের টাকা দিয়া। আমরা হাদিকে হারাইলাম। এরকম অনেক হাদিকে হারাইতে হবে সিস্টেমের কারণে। কারণ আইনের মধ্যে ওই ফাঁক ফোকর গুলো আছে তো ভাই। আইন যতই আপনি টাইট দেন না কেন, ফাঁক খুঁজা বাই করে নেওয়ার লোক তো আছে। কারণ কি জানেন? পক্ষে এবং বিপক্ষে দুই দলেরই তো উকিল থাকে। আর উকিলরা কেমন হয় সেটা তো আপনারা জানেন। ওনাদের বুদ্ধির কিন্তু সীমা নাই ভাই, সীমা নাই। যুক্তি তর্ক এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারবেন। আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্কই কিন্তু আমার নিজের জন্য অথবা আমার মক্কেলের জন্য। ধরেন কাঠগড়ায় দাঁড় করায় দিলেন দুজনকে, একজন গোসল করে প্রতিদিন পাক পবিত্র থাকে, আরেকজন বহুদিন যাবত গোসল করে না, অপরিষ্কার থাকে। এখন দেখেন বিচারকের সামনে যদি একজন উকিল ওই দুজনকে জিজ্ঞেস করে, এই তোমরা দুজনের মধ্যে কে গোসল করতে চাও?
তাহলে দেখেন এখানে কিন্তু যে প্রতিদিন গোসল করতে চায় সে বলবে আমি গোসল করতে চাই, এটাই তো স্বাভাবিক তাই না? যখনই সে বলবে আমি গোসল করতে চাই, কে? যে প্রতিদিন গোসল করে, তখন সে উকিল বলবে আপনি তো প্রতিদিনই গোসল করেন, আপনি একদিন গোসল না করলে কি যায় আসে? আর এই লোকটি অনেক দিন যাবত গোসল করে নাই, গোসল করার সুযোগ পায় নাই, তার শরীরে ঘা হয়ে গেছে, সে গরিব মানুষ, তার গোসল করা উচিত এই মুহূর্তে মাননীয় আদালত। দেখেন যুক্তি দিয়া বুঝাই দিল না যে তার গোসল করা উচিত, কিন্তু যে লোকটা প্রতিদিন গোসল করে তাকে মিথ্যা প্রমাণ করে দিল। এখন দেখেন আবার যদি ওই উকিল ওই দুজনকে জিজ্ঞেস করে এবার বলেন আপনারা কে গোসল করতে চান, এখন স্বাভাবিকভাবে যে কখনো গোসল করে না সে তো বলবে আমি গোসল করতে চাই। তখন উকিল বলবে মাননীয় আদালত ও মিথ্যা বলতেছে, ভুল বলতেছে, কারণ ও তো গোসল করারই অভ্যাস নাই, ও এভাবেই থাকার অভ্যাস, নোংরা, ও কেন গোসল করতে চাইবে? গোসল করার দরকার এই লোকটা পাক পবিত্র থাকে, নামাজ কলমা পড়ে, এর গোসল করার দরকার বলে দেখেন ওই লোকটা আবার ভুল প্রমাণ করে দিল। এবার দেখেন ওই উকিল যদি আবার জিজ্ঞাসা করে এবার বলেন আপনারা কে কে গোসল করতে চান, এখন যদি দুইজনই একসাথে বলে আমরা দুইজনই গোসল করতে চাই, তখন এই উকিল কি বলবে জানেন? মাননীয় আদালত দেখেন এর তো গোসল করার অভ্যাস নাই, এ অযথা গোসল করতে চাইতেছে, আদালতের সময় নষ্ট করতেছে। আর এই যে গোসল করতে চাইতেছে, যে প্রতিদিন গোসল করে, ও একদিন গোসল না করলে কি যায় আসে? আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য এই যুক্তি দাঁড় করাইছে, এই কথা বলতেছে, এটা তো মাননীয় আদালত মেনে নেওয়া যায় না। দেখছেন আবার দুজনকেই ভুল প্রমাণ করে দিল। এইভাবেই এই আদালতে এই মামলাগুলো চলতে থাকে। দেখবেন এই নরসিংদীর এই মামলাটাও না ঠিক এইভাবেই চলতে থাকবে, কেউ এসে ভুল প্রমাণ করবে, কেউ এসে সত্য প্রমাণ করবে, এর মধ্যে বহুদিন চলে যাবে, আমরা ভুলা যাবো। এভাবেই এই দেশটা চলতেছে, কিন্তু হ্যাঁ ভাই এভাবেই চলতেছে। দেখেন না 16 বছরের সমস্ত কাহিনী ভুলা গিয়া এখন 18 মাসের কাহিনী সামনে নিয়ে আসলাম, বছর ভুলা গেলাম, মাস সামনে নিয়ে আসলাম। আমরা ভুলা গেলাম 69% মানুষ, দেশের 69% মানুষ সংস্কারের পক্ষে ছিল। হ্যাঁ ভাই এই যে আদালতের যে সিস্টেম কইলাম, এরকম সিস্টেম সব জায়গায় আছে, এই সমস্ত সিস্টেম ভাঙ্গা ছিল নতুন একটা সিস্টেমের জন্যই তো সংস্কার করা হয়েছিল। আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা নতুন কিছু পাইতে যাচ্ছি, আমরাও হুমড়ি খায় বললাম, আমরা তো ভোট দিলাম ভাই, 69% মানুষ ভোট দিল হ্যাঁ পক্ষে, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, কিন্তু ক্ষমতা চলে গেল কিন্তু 39% ভোট যারা পাইছে তাদের হাতে, ধরে নেন ওনারা 40% পাইছে, ওনাদের হাতে চলে গেল দেশের দায়িত্ব। আর 69% মানুষ যে সংস্কার চাইলো, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাইলো, পুরনো সিস্টেম ভাঙ্গা নতুন সিস্টেমে নতুন একটা বাংলাদেশ চাইলো, সেটার তো কিছু হইলো না। একই জায়গায় তো আমরা রয়ে গেলাম, 69% মানুষকে অসম্মান কইরা, বেজ্জতি কইরা, তাদের ভোটের মর্যাদা না দিয়া ভাই, হ্যাঁ ভাই কোনো মর্যাদা দেওয়া হইলো না। এইভাবে অসম্মান কইরা যদি মনে করেন যে আপনারা খুব একটা ভালো কাজ করছেন, আমার মনে হয় না এটা ভালো কাজ না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনারা যে সুপ্পু সাহেবকে হিরো বানায় দিলেন এবং এই মিডিয়াকে কাজে লাগাইয়া ডক্টর ইউনূস স্যারকে ভিলেন বানায় দিলেন, চিন্তা করছেন হিরো হয়ে গেল ভিলেন আর ভিলেন হয়ে গেল হিরো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো নতুন প্ল্যান, এটাই হলো নতুন বাংলাদেশ, তাই না? কিন্তু চালায়া যান, পাপ বাড়েন না, পাপ আর জুলুম বাইরে গেলে ভূমিকম্প হবে। ভূমিকম্প, ভূমিকম্প কোথায় হয়েছিল? নরসিংদীতে। ওই নরসিংদীর পাপের কারণে দেখবেন আবার ভূমিকম্প হইতে পারে। যাই হোক ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলা যায়। দেখেন একজন নেতাকে দেখলাম, ছাত্র নেতা, ওনার নাম বোধহয় রাকিব। হ্যাঁ ভাই রাকিব সাহেব, দেখেন আপনি তো ভাই বয়স হয়েছে, ভাই আপনার বয়স হয়েছে, তারপরেও আপনি ছাত্র। যাই হোক এভাবে গাড়ির পিছনে দৌড়াইন না, হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, দেখতে ভালো লাগে না। কারণ একজন ছাত্র নেতা এইভাবে গাড়ির পিছনে পিছনে দৌড়াবে, এর আগেও আপনাকে আমি দেখছি খালি দৌড়ান গাড়ির পিছনে পিছনে। আপনারা চিনে তো উনি, আমি তো দেখছি আপনাকে সামনে বসার জন্য বলছে, চিনে তো, তাই না? এভাবে যদি আপনি দৌড়ান, আপনার দলের সবাই যদি দৌড়ায়, আর এই দৌড়ের ভিতরে যদি কোনো ক্রিমিনাল ঢুইকা যায়, নিরাপত্তার ব্যাপার আছে তো এখানে, এটা বুঝতে হবে আপনাকে। যাই হোক বেশি জ্ঞান দেওয়া লাভ নাই, সবাই সাবধান থাকবেন, পাপ থেকে বাইরে আসতে হবে, জুলুম থেকে বাইরে আসতে হবে, অত্যাচার থেকে বাইরে আসতে হবে, পুরনো সিস্টেম থেকে বাইরে আসতে হবে। যদি না বাইরে আসেন তাহলে ভূমিকম্প হবে, হ্যাঁ তাহলে ভূমিকম্প হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।